আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। ঘড়িতে সময় রাত 10টা বেজে 1 মিনিট এবং আমরা শুধুমাত্র বাংলাদেশ এখন 10টা বেজে 1 মিনিট। পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ আমাদের শুনছেন। আজকে লেভিয়েশন নিয়ে আমরা একটা এপিসোড করছি, যেখানে একটি মানুষ বা অনেকেই আপনারা শুনেছেন যে শূন্যে ভেসে যায়, শূন্যে উঠে যায়, এরকম টাইপের অনেক ঘটনা নিশ্চয়ই আপনারা শুনেছেন। সেই ধরনের কিছু ঘটনা আপনাদেরকে আজকে আমরা শোনাবো এবং আজকের এই এপিসোডটি খুবই অন্যরকম, কারণ আজকের এই এপিসোডে আমাদের এমন কিছু ঘটনা আমরা সংগ্রহ করেছি যে ঘটনাগুলো পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় মানুষের মুখে মুখে ফেরে। কোনটা আমরা কখনো চলে গেছি নিউজিল্যান্ডে, কখনো চলে গেছি আবার ধরুন যে নিউজিল্যান্ড কিনা আমার ঠিক এই মুহূর্তে মনে নেই, পড়ার সময় আবার মনে পড়বে। ধরুন যে কখনো আমরা চলে গেছি ইউরোপের একটা দেশে, কখনো আমরা আবার সেই ইউরোপের দেশ থেকে ফিরে এসেছি বাংলাদেশের ছোট্ট কোনো শহরে। তো এইভাবেই বিভিন্ন জায়গায় মানে এই যে মানুষের মুখে মুখে ফেরা যে সমস্ত ঘটনা, সেই ঘটনাগুলো যে কি ভয়াবহ রূপ নিতে পারে। যেমন আমাদের একটি ঘটনা রয়েছে হয়তো কুষ্টিয়ার মানে কোন একটা জায়গায়, মানে মিরপুর নামে সম্ভবত ওইদিকে কোন একটা জায়গা আছে, সেখানকার স্টেশন নিয়ে পরবর্তীতে আমরা চলে গেছি ইউরোপের ছোট্ট কোনো গ্রামে। এবং এই ঘটনাগুলো আপনারা সার্চ দিলেই পাবেন। এগুলো সবই সত্যি ঘটনা, আমাদেরকে পাঠিয়েছেন বিভিন্ন সময় বিভিন্ন জন। এবং এই এপিসোডটা আমি অনেক আশাবাদী যে আপনাদের অনেক আনন্দ দেবে প্রথম থেকে শেষ পর্যন্ত। এবং সেই সাথে আমি জানিয়ে দিই, আমাদের সঙ্গে আছেন আজকে মেহেদী হাসান। আপনারা সবাই জানেন, আত্মাবন্দী শুনেছেন আপনারা কয়েকদিন আগে। এবং এছাড়াও আপনারা বিভিন্ন সময়ে তার বিভিন্ন ধরনের ঘটনা খুবই আপনার সেই বাগলার দাদুর ঘটনা আপনাদের মনে আছে, চুকসের সেই ঘটনা আপনাদের মনে আছে, মিডল ইস্ট থেকে যিনি জয়েন করেছেন আমাদের সাথে। এবং চিন্তা করুন যে আমরা শুনছি বাংলাদেশে, তিনি জয়েন করেছেন মিডল ইস্ট থেকে। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে হয়তো আমাদের মানুষজন শুনছেন, একই সাথে আপনারা সবাই হয়তো আমাদের সাথে আছেন। আমরা যেটা করতে চাই এখন সেটা হচ্ছে, শুরুতেই আমরা একটু জানবি আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা। আর যারা শুনছেন কিন্তু এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, সাবস্ক্রাইবটা করে ফেলুন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে করে আপনি সব নোটিফিকেশন পেয়ে যান। আমরা আসলে অনেক চেষ্টা করছি আপনাদেরকে প্রতিদিন ঘটনা উপহার দেওয়ার। আমি আর কিছু, আমার কিন্তু এখন মানে কোনো ধরনের কোনো চিন্তা নেই। আমি মানে পুরো সময়টা দিচ্ছি শুধুমাত্র ঘটনা সংগ্রহ করার জন্য এবং আপনাদের সামনে ঘটনা নিয়ে আসার জন্য। আমার অন্য কোনো কাজও নেই, হ্যাঁ, পরিবারকে সময় দেয়া ছাড়া। তো আপনারা সবাই নিশ্চয়ই আশা করব যে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এবং ঠিক একইভাবে আমাদেরকে সাপোর্ট করবেন আপনারা সবাই ইউটিউবে এবং ফেসবুকে। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়। চলুন শুরু করা যাক। Booth.com presents Debantor with RJ Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আরও একটি ঘটনায় যাচ্ছি। ঘটনাটি যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, আপনি সব সময় ভালোর দলে থাকেন। আমি আসাদ আহমেদ, অনেকদিন ধরে ভূত.com এর পাশে আছি। এর আগেও ঘটনা লিখে পাঠিয়েছি, হয়তো কোনো কারণে সিলেক্টেড হয়নি। তারপরে তিনি আজকে একটি ঘটনা পাঠিয়েছেন, সেই ঘটনায় আমরা যাব। তবে তার আগে একটু জানিয়ে দিই, আমার বারবার বলতে ভালো লাগে না, তারপরেও বলছি, মানে সংকোচ হয় বলেই ভালো লাগে না। সেটা হচ্ছে, যদি আপনারা চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। অনেকেই শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, কেন করছেন না এটা আমি জানি না। এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই, হয়তো আপনাদের কাছে আছে। আর অনেকেই ফেক চ্যানেলে ঘটনা শুনছেন, সেটা ফেসবুকে হোক বা ইউটিউবে। আমরা অনেক কষ্ট করে এই ঘটনাগুলো আপনাদের জন্য প্রিপেয়ার করি, সুতরাং আমাদের চ্যানেলে এসে যদি শোনেন আসলেই আমাদের অনেক বেশি ভালো লাগবে। আমাদের আজকের যে ঘটনাটি, সেই ঘটনাটির শিরোনাম তিনি দিয়েছেন পাংশা রেলওয়ে স্টেশনের জলঘর। ফিরে যাচ্ছে ঘটনায়। পাংশা রেলওয়ে স্টেশন ছোট শহরে ব্যস্ততম এক স্থান। ট্রেন আসে যায়,
ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। এই রবিবার যে কষ্ট করে আমাকে সময় দেন অনেক কাজের ফাঁকে, অর্থাৎ আমি ঠিক কাজের ফাঁকে কথাটা বললে ভুল হবে, মানে পরের দিনের কাজের প্রস্তুতির ফাঁকে আমাকে যে একটু সময় দেন, সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। একটা ঘটনা শোনাতে চাই, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। বেশি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাই। ঘটনাটি হচ্ছে মিরপুর রেল স্টেশনের ভৌতিক কাহিনী নিয়ে। কুষ্টিয়া মিরপুরের রেল স্টেশন একটি পুরনো ও নীরব স্টেশন, যার দেয়ালে লেগে আছে সময়ের ধুলো আর ইতিহাসের চিহ্ন। ব্রিটিশ আমলে নির্মিত এই রেল স্টেশনটি মূলত একটি ছোট স্টেশন, যেখানে মাটি আর ইটের সংমিশ্রণে তৈরি হয় এক সিগন্যাল কক্ষ। উঁচু এই লাল বিল্ডিং থেকে এক সময় রেল লাইনের নিয়ন্ত্রণ নেওয়া হতো। কালের পরিক্রমায় বিল্ডিংটি জরাজীর্ণ হয়ে পড়ে আছে এবং ধীরে ধীরে অব্যবহৃত হয়ে পড়ে আছে। তবে মিরপুরবাসীর মুখে মুখে ঘুরে বেড়ায় এক ভয়ের গল্প। প্রায় 50 বছর আগে একজন স্টেশন মাস্টার, নাম ছিল হরিলাল, প্রতি রাতে ডিউটি করতেন এই লাল ঘরটিতে। 1974 সালে এক বর্ষার রাতে বজ্রপাত হয় আর ট্রেন আসার আগে সিগন্যাল সিস্টেমের বিপর্যয় ঘটে। হরিলাল উঠে যান এই ঘরের ছাদের সিগন্যাল লাইট ঠিক করতে, কিন্তু কেউ জানে না যে ওই রাতে কি হয়েছিল হরিলালের সাথে। পরের দিন সকালে তার মৃতদেহ পাওয়া যায় রক্তাক্ত অবস্থায়, অথচ শরীরে কোনো বৈদ্যুতিক বা বজ্রপাতের চিহ্ন ছিল না। তার মৃত্যুর পর থেকে প্রতি বছর সেই নির্দিষ্ট রাতে অনেকেই ঘরের আশেপাশে থেকে অদ্ভুত কান্নার আওয়াজ শুনেছেন, এরকম দাবি করেছেন। আবার অনেকেই দেখেছেন ওই ঘরের জানালার ধারে এক ছায়ামূর্তি, সাদা জামা পরা, মাথা নিচু করে তাকিয়ে আছে লাইনের দিকে। আবার অনেকেই দেখেছে যে রাত 3টায় ঘরটিতে আলো জ্বলে উঠেছে, কিন্তু ঘরটি বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু বছর ধরে। রেলওয়ের কর্মীরাও ধীরে ধীরে এই ঘরে যাওয়া বন্ধ করে দেন। স্থানীয় বৃদ্ধরা বলেন হরিলালের আত্মা এখনো ডিউটি শেষ করতে পারেনি। সে এখনো অপেক্ষা করে সিগন্যাল দেওয়ার জন্য, যেন ট্রেন নিরাপদে চলে যেতে পারে। এই হলো আমার ঘটনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। ঘটনাটি সিলেক্টেড হলে অবশ্যই আমাকে জানাবেন। অপেক্ষায় থাকলাম আমার এই ঘটনাটি আপনার মুখ থেকে শোনার জন্য। আমি আপনার অনেক বড় একজন ফ্যান। ইনশাল্লাহ একদিন আপনার সাথে দেখা হবে। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। যদি এই ঘটনাটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন মেহেদী হাসান। মেহেদী হাসান, কেমন আছেন আপনি এবং কোথা থেকে জয়েন করেছেন যদি একটু আমাদের সবাইকে বলতেন তাহলে খুব ভালো হতো। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মেহেদী হাসান, আপনি মিডল ইস্টের কোন জায়গায় থাকেন, কোন শহরে থাকেন যদি একটু আমাদের বলতেন। না ভাইয়া, আমি হচ্ছে বগুড়ার ছেলে, আমি বগুড়া থেকে। হ্যালো মেহেদী হাসান, আমি ভুল করেছি, আপনার নামটা এখানে এসছে মেহেদী হাসান। আমাদের আরেকজন আছেন আত্মাবন্দী জাদুর মেহেদী হাসান, আমি তার সাথে আপনাকে মিলিয়ে ফেলেছি। তো আপনি বগুড়া থেকে বলছেন এবং এর আগেও আপনি আরেকটি এপিসোড আমাদের সঙ্গে করেছেন এবং আজকে আপনি যে ঘটনাটি বলবেন, দেখেন একটু আগে একটা উত্তরবঙ্গের ঘটনা গেল, আপনিও উত্তরবঙ্গের মানুষ, তো আপনি যে ঘটনাটি বলবেন সেটা কি উত্তরবঙ্গের নাকি অন্য কোনো জায়গার? জি, এটা বগুড়ারই ঘটনা। বগুড়ার ঘটনা? আচ্ছা, বগুড়ার কোন জায়গার ঘটনা যদি একটু বলতেন। এটা আমার গ্রামের বাসাই। তো আমি ঘটনাটা শুরু করছি। ঘটনাটা শুরু করার সময় আমি আপনাদের বলতেছি যে কোন গ্রামটা। তো ভোট.কমের সকল লিসেনারদেরকে জানাই আপনি গ্রামটা তো বলবেন। আমরা জানি যে বগুড়া মানে উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে ব্যস্ততম শহর এবং এই শহরে প্রচুর মানুষ, হ্যাঁ, সারাক্ষণ মানুষজন যাওয়া আসা করছেন। আপনার যে গ্রামটির নাম বলবেন সেটি আসলে বগুড়া শহর থেকে কত দূরে?
বগুড়া শহর থেকে অনেক কাছেই, এটা হচ্ছে শাহজাহানপুর থানার মধ্যে, কিন্তু আমি গ্রামের নামটা উল্লেখ করছি না। আমার হ্যাঁ, আচ্ছা আমি ঘটনাটা শুরু করি। জি। আজকে আমি আপনাদের মাঝে যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সেটা আমি কখনো নিজের চোখে দেখিনি, তবে আমার দাদুর মুখে এই ঘটনাটা আমি অনেকবার শুনেছি। আসলে আমার দাদুর বাবাকে নিয়ে এই ঘটনাটা। আমার বড় আব্বু, তো আমার বড় আব্বু পেশায় ছিলেন একজন পোস্টমাস্টার। তো উনি হচ্ছে যে আপনার হচ্ছে যে একটা রাত, যে রাতে অনেক ঝড় বৃষ্টি হচ্ছিল। তো সময়টা ছিল 1956 সাল। তো সেই সালে হচ্ছে যে উনি হচ্ছে অফিসে একাই বসেছিলেন। তো হঠাৎ করেই একটা চিঠি আসে, রাতে চিঠি আসে আমার বড় আব্বুর কাছে। আর চিঠিটা ছিল অনেক গুরুত্বপূর্ণ একটা চিঠি, যেটা আজকে রাতের মধ্যেই এক জেলা থেকে অন্য প্রান্তে পৌঁছে দিতে হবে। তো আমার বড় আব্বু চিঠিটা দেখে অনেক চিন্তিত হয়ে পড়েন, যেহেতু বাইরে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে, তো এর মধ্যে তো উনি বের হতেও পারবে না, আর রাত ছিল সেই সময়। তো কিছুক্ষণ উনি একাই ঘরে বসে থাকার পরে, অফিসে বসে থাকার পরে খেয়াল করে দেখে যে ঝড় একটু হলেও কমেছে। তো উনি দেরি না করে সেই সময়ই বেরিয়ে হয়ে পড়েন, একটা ছাতা নিয়ে আর একটা হারিকেন নিয়ে। তো 1956 সালের ঘটনা, এটা তো অনেক আগের কাহিনী। তো তখন তো বিদ্যুতের কোনো ব্যবহার ছিল না, তখন হারিকেন সবাই ব্যবহার করতো। তো উনি হারিকেন আর ছাতা নিয়ে বের হয়ে পড়ে। তো কিছুটা রাস্তা যাওয়ার পরেই উনি একা একাই ভাবেন যে আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তা দিয়ে গেলে আজকে আমার পুরোটা রাত লেগে যাবে ওই জায়গাটায় যাইতে। তো আমি এক কাজ করি, আমি হচ্ছে একটা শর্টকাট রাস্তা দিয়ে যাই। যদিও রাস্তাটা অনেক বিপজ্জনক ছিল, কারণ হচ্ছে যে রাস্তার মাঝখানে একটা পুরনো বাজার পড়ে। সেই বাজারটাই মানুষজন দিনের বেলা যেতেও অনেক ভয় করতো। অনেক পুরনো বাজার ছিল, অনেক অনেক পুরনো। তো উনি এইসব কোনো কিছু না ভেবে উনি শুধু ওই চিঠিটার কথাই ভাবতেছিলেন যে এটা আজকের মধ্যেই যেভাবে হোক আমার পৌঁছাতে হবে। তো উনি করেন কি, ওই রাস্তা ওই শর্টকাট রাস্তা দিয়েই যাওয়া শুরু করেন। তো কিছুটা পথ যাওয়ার পরই উনি লক্ষ্য করেন উনি বাজারের কাছে চলে এসেছেন, ওই পুরানো বাজারের কাছে। তো আসার পরে উনি খেয়াল করে দেখে যে কিছু কিছু দোকানে টিমটিমে আলো জ্বলছে, আবার কিছু মানুষের ছায়াও দেখা যাচ্ছে। তো ওটা উনি খেয়াল করে যেই আবার ওনার পথ ওনার রাস্তার দিকে উনি যাইতে শুরু করেন, তখনই একটা বৃদ্ধ লোক ওনার সামনে চলে আসে। তো উনি দেখে অনেক ভয় করে, যেহেতু হঠাৎ করে একটা বৃদ্ধ লোক ওনার সামনে চলে আসে, অনেক ভয় করে। তো বৃদ্ধ লোকটা এসেই অনেকে জিজ্ঞাসা করে, অনেক গম্ভীর ভাবে বলে যে এত রাতে কই যাচ্ছেন। তো আমার বড় আব্বু অনেক ভয় পেয়ে অনেকে জবাব দেয় যে একটা জরুরি কাজে যাচ্ছি, আমি হচ্ছে পোস্টমাস্টার, আমার একটা চিঠি পৌঁছে দিতে হবে একটা জায়গায়। তো তখন ওই বৃদ্ধ লোকটা একটা কথাই বলে যে আপনি তো জানেন যে এই পুরোনো বাজারের ঘটনাটা তো আপনি জানেন, তো যাচ্ছেন একটু সাবধানে যাবেন। তো আমার বড় আব্বু অত কিছু না ভেবে আবার ওই রাস্তা দিয়েই যাওয়া শুরু করেন। কিছুটা পথ যাওয়ার পরই একটা খোলা মাঠ, ওই মাঠের সামনে চলে আসে। তো এই মাঠে উনি খেয়াল করে দেখে যে এই রাতে কিছু সংখ্যক লোক ওনারা জানাজা নামাজ পড়ছে। তো জানাজা নামাজ পড়া দেখে উনি ওটা যতটুকু পারে অ্যাভয়েড করা, ইগনোর করে উনি ওনার রাস্তা মতো যাওয়া শুরু করে। তো তখনই পিছন থেকে একটা লোক ওনাকে ডাকা শুরু করে যে ভাই আসেন, জানাজা পড়েন, জানাজা পড়েই যান, জানাজা পড়া কিন্তু অনেক খরচ, জানাজা পড়েই যান। তো তখন আমার বড় আব্বু তখন বলে যে আসলে ভাই আমার তো একটা জরুরি কাজ আছে, আমি তো একটা দায়িত্বে আছি, আমার জানাজায় শরীক হওয়া সম্ভব হচ্ছে না, বা আমার সম্ভব না এখন। তো ওই লোকটা তখন কোনো জবাব না দিয়েই চলে যান, কোনো কথা না বলে উনি চলে যান। তো তখন আমার বড় আব্বু ওনার রাস্তা দিয়ে যাওয়া শুরু করেন। তো কিছুক্ষণ পরই উনি লক্ষ্য করে দেখেন যে ওই লোকটা ওই জানাজায় যারা ছিল ওই লোকগুলা ওনার পিছনে আসা শুরু করতেছে। পায়ের কোনো শব্দ ছিল না, আর পায়ের কোনো শব্দই ছিল না যে উনি বুঝতে পারবে। হঠাৎ করে পিছনে খেয়াল করে দেখে যে ওই লোকটা ওনার পিছনে পিছনে আসা শুরু করতেছে, আর বারবার একই কথা বলতেছে যে তুমি
জানাজা নামাজ পড়নি, তুমি জানাজা নামাজ পড়নি, মানে বারবার এক কথাই বলতো। তো উনি ভয় পেয়ে যায়, উনি ঘেমে যাচ্ছিল, এমনকি পাও কাঁপতেছিল। তো হঠাৎ করেই এই সময় ফজরের আজান দিয়ে দেয়। তো উনি একটু স্বস্তি ফিরে পান। তো ফজরের আজান শুনে উনি মসজিদের দিকে, মানে উনি এক দৌড়ে মসজিদের দিকে যাওয়া শুরু করেন। তো গিয়ে দেখেন যে মুয়াজ্জিন, মানে ওখানকার যে ইমাম যিনি আজান দিয়েছে, উনি মেসওয়াক করতেছে। তো দৌড়ে গিয়ে ওনার ওখানে পড়ে যান, মানে অনেক দৌড়ে গিয়ে পড়ে যান। তো পড়ে গিয়ে ইমাম সাহেব ওনাকে ধরেন। তো ধরে বলেন যে কি হয়েছে। তো আমার বড় আব্বু এক কথাই বলে যে, ভাই আমাকে বাঁচান, আমার পিছনে কিছু সংখ্যক লোক আসতেছে, আমাকে বাঁচান। তো ঘটনাটা তারপরে আমার বড় আব্বু ঘটনাটা ওই হুজুরকে সবকিছু খুলে বলেন কি কি হয়েছে আসার সময়। তো হুজুরটা তখন দেখে বলেন যে আসলে তারা কোনো মানুষ ছিল না, তারা ছিল জিন। তো জানাজা পড়ছিল এক মৃত জিনের সন্তানের জন্য। আর তুমি অংশ না নেওয়াই তারা রেগে গিয়েছে, মানে এটা হুজুর বলতেছে আমার বড় আব্বুকে। আর আজানের শব্দ শুনেই তারা চলে যায়। তোমার আর কোনো ভয় নেই, তবে এখন থেকে তুমি রাতে বের না হওয়াটাই উত্তম তোমার জন্য, তুমি রাতে আর বের হবা না, এটা তোমার জন্য ভালো হবে। তো এই ঘটনাটার পর আমার বড় আব্বু অনেক দিন ধরেই অসুস্থ হয়ে পড়েছিলেন। আর পুরো গ্রামটাই এই রাতের কাহিনীটা, আমার বড় আব্বুর যে কাহিনীটা, এটা ছড়িয়ে পড়েন। আর আজও নাকি সেই পুরনো বাজারটা আছে। আর আমি যদি সময় পাই, আমি যদি কখনো সময় পাই, এই পুরনো বাজারটাকে নিয়ে আমি একটা ঘটনাটা লিখবো, সংগ্রহ করব ওই পুরনো বাজারটাকে নিয়ে। তো এটাই ছিল আমার ঘটনাটা। আর ঘটনাটা আমার আব্বুর মুখেও অনেকবার শুনেছি এই ঘটনাটা। মেহেদী হাসান, আপনি প্রথমেই আমি আপনাকে প্রথম দিনেই আমি বলেছিলাম যে আপনি চমৎকার ভাবে বলেন এবং আপনার ঘটনাগুলো খুব চমৎকার হয়, এবং আপনার সাথে আসলে আপনার ঘটনা শোনা আমার জন্য খুবই 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 আনন্দের এবং সবসময় আমার খুব ভালো লাগে। এবং আপনি যে আমাদের কথা দিয়েছেন যে আপনি রেগুলার আমাদের সঙ্গে যুক্ত হবেন, সেটাও আমাদের জন্য বেশ আনন্দদায়ক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গেই থাকুন। যদি আপনাদের আরেকটা স্টোরি আপনি শেয়ার করতে চান, আমরা একটা ইমেইলে যাব, তারপরে আবার আপনার কাছে ফিরে আসবো। ইজ ইট ওকে ফর ইউ? ওকে ভাইয়া, ঠিক আছে। ওকে, সো আমরা যাচ্ছি আমাদের দ্বিতীয় ঘটনায়। ইন দ্য মেইন টাইম আপনারা যারা আমাদেরকে কমেন্ট করেছেন, দেখতে পাচ্ছি অনেকেই আমাদেরকে কমেন্ট করেছেন, আমাদের সাথে আছেন। দেখতে পাচ্ছি যে অন দ্য ইমেল এপিসোড চাই ভাইয়া খুলনার ঘটনা কেমন লাগে। খুলনার ঘটনা সবসময় ভালো লাগে, তবে উত্তরবঙ্গের ঘটনাও কিন্তু খুব ভালো, বিশেষ করে রাজশাহী এবং তার আশেপাশের এলাকার প্রচুর ঘটনা আপনাদের অনেক আনন্দ দিয়েছে বিভিন্ন সময়ে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আমাদের সঙ্গে আছেন আহমেদ মিম তুলি, আমাদের সঙ্গে আছেন আহমেদ সাইমা, আমাদের সঙ্গে আছেন শ্রাবণ, আমাদের সঙ্গে আছেন এজিএস ড্রিমার সহ আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি পরবর্তী ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আমি বলেছিলাম যে আজকের ঘটনাগুলো খুবই স্পেশাল, কারণ আজকের ঘটনাগুলো আমরা সংগ্রহ করেছি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পাঠানো আমাদের লিসেনারদের ঘটনার মাধ্যমে, এবং তারা আমাদেরকে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ঘটনা পাঠিয়েছেন, এবং ঘটনা পাঠানোর ফাঁকে ফাঁকে তারা আমাদেরকে এটাও জানিয়েছেন যে এই ঘটনাগুলো সেখানে বিভিন্ন প্রচলিত ঘটনা। যেমন আমরা শুরু করেছিলাম, আমরা মিরপুর দিয়ে, মিরপুর কুষ্টিয়ার দিকের একটা মিরপুর, এবং সেখান থেকে আমরা হয়তো চলে যাব পৃথিবীর অন্য কোনো প্রান্তে। চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের ঘটনায়, এবং এর মধ্যে আপনারা শুনবেন শূন্য ভাষা নিয়েও একটি ঘটনা। চলুন আমরা শুরু করি। Bhoot.com presents Debantor with RJ Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আজ রবিবার, একটা কর্মব্যস্ত দিনের শেষে আরো একটা কর্মব্যস্ত দিনের প্রস্তুতি। আমরা হয়তো ক্লান্ত, হয়তো অনেকেই চিন্তিত আগামী দিনটিকে নিয়ে, হয়তো অনেকেই আবার আছে ছুটিতে। ঠিক সেই মুহূর্তেই আমরা শুরু করছি যেখানে ভূতের ভয়ে একটি চমৎকার ঘটনা। চলুন কথা না বাড়িয়ে সরাসরি শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি নেহাল। বর্তমানে
নিউ ইয়র্কে আছি। আজ আমি আপনাকে এমন একটা সত্য ঘটনা পাঠাতে যাচ্ছি, যেটা আমার নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনা নয়, কিন্তু আমি যখন প্রথম এটি জানি আমার ঘুম হারিয়ে ফেলি। আমার মনে হয় এই ঘটনাটা আপনার শ্রোতাদের না শোনালেই নয়। ঘটনাটা লন্ডনের এনফিল্ড নামক একটা জায়গার। সময়টা ছিল 1977 সাল। এটা কোনো গুজব না, কোনো সিনেমার প্লট না। এই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিল ব্রিটিশ পুলিশ, সাংবাদিক, ডাক্তার, এমনকি বিজ্ঞানীদের একটা বিশেষ দল। ঘটনার শুরু, সবকিছু শুরু হয় 30 আগস্ট 1977-এ। পেগি হডসন নামের এক মা তার 4 সন্তান নিয়ে উঠলেন এনফিল্ডের এলাকার 284 নম্বর বাড়িতে। স্বামী ছেড়ে চলে গেছে, সংসার চালান একাই। বড় মেয়ে মার্গারেট 13 আর ছোট মেয়ে জ্যানেট 11। সে ছিল সবচেয়ে কাছের। এক রাতে হঠাৎ ঘুম থেকে উঠে জ্যানেট তার মাকে ডাকে। সে বলে, আমার খাট নিজে থেকে নড়ছে। মা ভেবেছিল মেয়ের ঘুমের ঘোর, কিন্তু কিছুক্ষণের মধ্যেই পেগি নিজেই দেখলেন ঘরের এক কোণ থেকে ড্রয়ারটা ধীরে ধীরে সরছে, আর সেটা ঠেলে ঠিক জায়গায় রাখার পরও আবার একইভাবে সরে যাচ্ছে। বাচ্চাদের আচরণ বদলায়। এরপর দিনে দিনে কাহিনীর ভয়াবহতা বাড়তে থাকে। বাড়ির ভেতরে খেলার জিনিস এমনভাবে নড়ে যেন কেউ ছুঁয়ে দিচ্ছে। দেয়ালের উপরে টোকা পড়ে। একদিন ছোট মেয়ে জ্যানেট অদ্ভুত আচরণ শুরু করে। তার গলার স্বর বদলে যায়। একটি পুরুষ মানুষের মতো গম্ভীর কণ্ঠে কথা বলতে শুরু করে সে বলে, আমার নাম বিল উইলকিন্স। আমি এই বাড়িতেই মারা গিয়েছিলাম। এই নামটি সত্যি ছিল। তদন্ত করে দেখা যায় এই বাড়িতে সত্যি এক বৃদ্ধ বিল উইলকিন্স নামের লোক এক সময় মারা গিয়েছিল। ঠিক যেভাবে জেনেট বলেছিল, চেয়ারে বসে হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিল সে। কিন্তু এসব কথা জেনেট জানত না। লেভিটেশন, যখন মেয়ে বাতাসে ভাসে। তদন্তে আসে ব্রিটিশ মিডিয়া এবং পরবর্তীতে ডেইলি মিররের সাংবাদিকরা। একজন ফটোগ্রাফার গ্রাহাম মরিস বাড়ির ভেতর কিছু ছবি তুলেছিলেন। তিনি একদিন দেখে চমকে ওঠেন, জেনেট খাট থেকে হাওয়ায় উঠে যাচ্ছে। সেটা কোনো জাম্প না, বরং ধীরে ধীরে উঠে যাওয়া। একটা দৃশ্য যা চোখে দেখা যায় কিন্তু বিশ্বাস করা যায় না। ছবিটি তখন সংবাদপত্রে ছাপা হয়, যা আজও এনফিল্ড লেভিলেশন ফটো নামে খ্যাত। পুলিশ ও সাংবাদিকদের সাক্ষী। এই ঘটনায় পুলিশ ডাকাতে বাধ্য হন পেগি। এক পুলিশ অফিসার বলেন, আমি ঘরের ভেতর একটা চেয়ার নিজের চোখে দেখেছি 1 ইঞ্চি উঠে গিয়ে পাশে সরে গেছে। তিনি সেটা লিখিত রিপোর্ট আকারেও জমা দেন। পরে অনেকে বলেছে বাচ্চারা বানিয়েছে। কিন্তু প্রশ্ন হল, পুলিশ কি মিথ্যা কথা বলবে? অদ্ভুত কণ্ঠস্বর, ভয়েস রেকর্ডিং। ঘটনার গভীরতা আরো বাড়ে যখন জ্যানেট নিজের মুখে এক গম্ভীর কণ্ঠে কথা বলতে শুরু করে, কিন্তু ঠোঁট নড়ে না, মুখ বন্ধ। একটি রেকর্ডারে সেটি ধারণ করা হয়। আমি মরার আগে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি নিজের ঘরে একটা চেয়ারে বসে মারা গিয়েছিলাম। এমনই ছিল সেই কণ্ঠস্বর। এই শব্দটি বিশ্লেষণ করে দেখা যায় এটি সাধারণ মানুষের পক্ষে এমনভাবে তৈরি করা সম্ভব নয়। তদন্ত ও বিজ্ঞানীদের উপস্থিতি। পরবর্তীতে সোসাইটি ফর সাইকিক্যাল রিসার্চ নামে একটা বিজ্ঞানী বাড়িতে ঘাঁটি গাড়েন। 2 ব্যক্তি, মরিস ক্রস ও গাইলান প্লেফেয়ার। দীর্ঘ 2 বছর এই ঘটনাগুলি তারা অনুসন্ধান করেন। তারা বলেন, সবটা নয়, কিছু কিছু ঘটনায় সন্দেহ আছে, কিন্তু এমন বহু ঘটনা আমরা নিজের চোখে দেখেছি যেটা আমাদের বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না। এমনকি দ্য কনজিউরিং পার্ট 2 সিনেমাটি এই অবলম্বনে তৈরি করা হয়। এসব কেন ঘটেছিল? অনেকে বলেন জ্যানেট মানসিকভাবে অসুস্থ ছিল। কেউ বলেন বাচ্চারা মিডিয়ার মনোযোগ পেতে এসব করত। কিন্তু প্রশ্ন থাকে, জ্যানেট কি সত্যি ঘরের ফার্নিচার নিজে নিজে সরাতে পারত? তার গলা এমনভাবে রূপান্তর করতে পারত? সবকিছু যদি বানানো হয়, তাহলে কিভাবে 30 জন পুলিশ, সাংবাদিক এবং চিকিৎসক একসাথে
এমন এক ভ্রমে ছিল। ঘটনার শেষ ও আজও এর প্রভাব। 1979 সালের শেষের দিকে ঘটনাগুলি ধীরে ধীরে কমে আসে। জ্যানেট স্কুলে ফিরে যায়, পরিবার স্বাভাবিক জীবন শুরু করে। অনেকে বলে যদি এসব বানানো হতো তবে আজও কেন লন্ডনের এনফিল্ডকে ভূতের শহর বলা হয়। জ্যানেট বড় হয়ে পরে জানিয়েছে, আমরা কিছু জিনিস বানিয়েছিলাম মজা করে, কিন্তু প্রায় 98% ঘটনা ছিল বাস্তব। শেষ কথা। রাসেল ভাই, এই কাহিনী শুধু গা ছমছমে নয়, এটা প্রশ্ন তোলে আমাদের চারপাশে কি এমন কিছু সত্যি আছে যা আমরা চোখে দেখি না, কিন্তু তার প্রভাব আমাদের উপরে পড়ে। আপনার কাছে অনুরোধ, আপনি যদি এই গল্পটা পড়েন আপনার শোতে, তাহলে অনেক শ্রোতা হয়তো ঘুমোতে পারবে না, ঠিক যেমন প্রথম দিন আমি পারিনি। আপনার এক শ্রোতা, নেহাল, নিউ ইয়র্ক থেকে। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। যদি ঘটনাটি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন। আর এটা একটা সত্য ঘটনা, এটা সবার কাছে প্রচলিত একটা ঘটনা। তবে এখানে বলেছে যে 98% অর্থাৎ 98% এই ঘটনাটির সত্যতা, এবং 2% এখানে নাকি আবার একটু ঝামেলাও আছে। এইটা রিপোর্টে প্রকাশ। 98%, তার মানে এই ঘটনার কিছু অংশ যদি সত্যি হয়, সেটা কি আসলেই বাস্তবে ঘটা সম্ভব? কি মনে হয় আপনাদের? মতামত জানান কমেন্ট সেকশনে। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। ঘড়িতে সময় রাত 10:28 এবং আজকে বেশি মানুষ নেই। আমরা ভাবছি যে তাড়াতাড়ি শো শেষ করে দিব। আর যেটা করতে চাই সেটা হচ্ছে যে আপনারা প্লিজ একটু আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। যারা শুনছেন তারা কমেন্ট করবেন, যদি ভালো লাগে আমাদের এপিসোডটি শেয়ার করবেন, এবং যদি হচ্ছে আপনাদের পছন্দের কোনো বন্ধু বান্ধব থাকে, আমরা কিন্তু অনেকবারই এটা করেছি যে আমাদের নিজেদের সোশ্যাল মিডিয়ার পেজ থেকে আমাদের ভালো লাগার কন্টেন্ট যদি ভূত.com হয়ে থাকে সেটাকে শেয়ার করেছি বন্ধুদের সাথে, এবং জানিয়ে দিয়েছি বন্ধুদের যে তারা যেন আসেন এবং শোনেন আমাদেরকে। আমরা সারা সপ্তাহ জুড়ে প্রতিটা দিন চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু উপহার দেবার। আপনারা দেখছেন অলমোস্ট উই কাম ব্যাক অলমোস্ট এভরিডে, এবং সে কারণে আমি চাই, আচ্ছা আমার প্রচুর টেক্সট আসছে, আমি একটু মোবাইলটা সাইলেন্ট করি। আই ডোন্ট নো বাই, বাট হ্যাঁ আমি সাইলেন্ট করে দিয়েছি। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং যারা আমাদেরকে কমেন্ট করছেন সেই কমেন্টের জন্য। আমি দেখতে পাচ্ছি যে গাজীপুর থেকে শুনছি, এবং সারগর আলী আমাদেরকে মেসেজ করেছেন, আমাদের কমেন্ট করেছেন আমাদের এখানে। আমাদের এখানে দেখতে পাচ্ছি আসাদুজ্জামান আপন কমেন্ট করেছেন, আমাদের এখানে আসিফ কমেন্ট করেছেন, আমাদের এখানে তানজিল কমেন্ট করেছেন, আমাদের এখানে আছেন MR জুবায়ের, খুলনার ভয়ঙ্কর ঘটনা সম্পর্কে বলেছেন। আমাদের সাথে সাইকোলজিক্যাল এইচ বলেছেন সাব্বিজির ঘটনা শুনতে চান। সাব্বিজির ঘটনা নিশ্চয়ই আসবে। কবরের যাত্রী দুবাই থেকে লিখছেন আমাদেরকে। থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের সঙ্গে এখন পর্যন্ত আছেন এবং যারা আমাদেরকে শুনছেন। এই মুহূর্তে আমরা চলে যাব একটি নয়, পরপর 3টি ঘটনায়, এবং সেই 3টি ঘটনা ঘটেছে পৃথিবীর 3টি প্রান্তে, এবং সেই 3টি প্রান্তের ঘটনা এক জায়গায় করে আমাদেরকে পাঠিয়েছেন আমাদের একজন লিসেনার। সেই ঘটনাটি শুনে আসবো, এবং আমি বিশ্বাস করি যে এই ঘটনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ভালো লাগবে, আপনারা উপভোগ করবেন এবং আনন্দ লাভ করবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই আমাদের 3য় ঘটনায়, এবং আশা করছি এই ঘটনাটি ভালো লাগবে আপনারা। যেহেতু আজকে মানুষজন কম হলো এবং কেউ আসলো না, সুতরাং আমাদের এই লাস্টের এই ইমেলটার মাধ্যমে আমরা আজকের এপিসোডটি শেষ করব। চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমাদের 3য় ঘটনায়। এর মাঝখানে যদি আপনাদের বন্ধু বান্ধব কেউ শুনে থাকেন বা আসেন বা তারা শুনতে চান, তাদেরকে প্লিজ একটু জানিয়ে দেবেন, কারণ আমরা অনেক আয়োজন করে যখন শুরু করি এবং মানুষ কম হয় তখন আসলে একটু খারাপ লাগে। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। ভূত.com presents দেবান্তর with আরজে রাসেল। ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে, যেখানে ভূতের ভয়ে আরো একবার স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা
with RJ Russell. আমরা একটু ভুল একটা অডিও ক্লিপ প্লে করেছিলাম। আমি কথা বলতে গেলে মেসেজ আসছে, সরি অ্যাবাউট দ্যাট। আমরা ভুল মেসেজ পাঠিয়েছিলাম, আমরা এখন ভুল শোটা চালিয়েছিলাম, আমরা ঠিক শোটা চালাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। Bhoot.com presents Debantor with RJ Russell. ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে, যেখানে ভূতের ভয়ে আরো একবার স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা ভালো আছেন, ভালোর তলে আছেন। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। তবে তার আগে বলি, আজকে যে ঘটনাগুলো আমরা পড়ে শোনাচ্ছি সেই ঘটনাগুলো সবই খুবই প্রচলিত ঘটনা, যেগুলো বিভিন্ন জায়গায় লোকের মুখে মুখে ফেরে। নিশ্চয়ই প্যাটার্নটা ধরতে পেরেছেন আপনারা। তো চলুন শুরু করা যাক। সুইজারল্যান্ডের লুসার্ন গ্রামের মায়াময় ভূতের গল্প। ঘটনার নাম বাজনার শব্দ। স্থান লুসার্ন, সুইজারল্যান্ড। সময়কাল 1944 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। লুসার্ন ছিল পাহাড় নদী সবুজে ঘেরা শান্ত একটি ইউরোপীয় গ্রাম। যুদ্ধের সময় এই গ্রামে আশ্রয় নিয়েছিল এক সঙ্গীতজ্ঞ দম্পতি, অ্যালিনা ও রুডলফ। অ্যালিনা বাজাতেন ভায়োলিন আর রুডলফ বাজাতেন পিয়ানো। তারা যুদ্ধের ভয়াবহতা ভুলে প্রতিদিন সন্ধ্যায় একসাথে বাজাতেন গ্রামবাসীদের সামনে। কিন্তু এক রাতে বোমা হামলায় রুডলফ মারা যান। অ্যালিনা সে রাতে তার ভায়োলিন হাতে পাথরের মতো দাঁড়িয়েছিলেন। কান্নায় ভেসে গিয়েছিল পুরো গ্রাম। এরপর থেকে অ্যালিনা আর কখনো বাজাননি। এরপর 1 বছর পর এক গভীর শীতের রাতে গ্রামের মানুষজন শুনতে পেল সন্ধ্যা 6টায় পাহাড়ের ওপাশ থেকে পিয়ানো আর ভায়োলিন বাজছে। প্রথমে সবাই ভেবেছিল হয়তো কেউ নতুন করে সেখানে বাসা নিয়েছে, কিন্তু সেখানে গেলে দেখা গেল কেউ নেই। তবু প্রতি বছর 20 নভেম্বর রাত 6টায় সেই সুর বাঁচতে থাকে। আর আশ্চর্যের বিষয়, সুরটা ছিল ঠিক সেই গান যেটা অ্যালেনা ও রুডলফ একসাথে বাজাতেন, যার নাম ছিল শেষ সন্ধ্যার গান। এক মিশনারির কথা। একবার এক মিশনারি সেই রাতে সেখানে থাকলেন। তিনি বললেন, আমি দেখলাম এক নারী সাদা স্কার্ফে মুখ ঢেকে, চোখে অশ্রু নিয়ে পিয়ানোর পাশে দাঁড়িয়ে আছে, যেন সে তার ভালোবাসাকে খুঁজছে। গ্রামবাসীদের বিশ্বাস, গ্রামবাসীরা বলে এটা কোনো অভিশাপ নয়, এটা ভালোবাসার প্রতিধ্বনি। অ্যালেনা আজ রুডলফকে খোঁজে এবং সে কারণে সে সুর বাজায়, যেন তারা আবার একদিন একসাথে বাজাতে পারে। আজও লুসার্ন গ্রামে প্রতি বছর ওই দিনে সন্ধ্যায় গ্রামের লোকজন মোমবাতি জ্বালিয়ে পাহাড়ের পাদদেশে বসে। সেই সুর শোনে উপসংহার। এই ঘটনা ভুতুড়ে হলেও এর মধ্যে ভালোবাসা, প্রত্যাশা আর সঙ্গীতের মায়া লুকানো আছে। ইউরোপের বহু পর্যটক আজও নভেম্বর মাসে লুসার্নে গিয়ে সেই দিনটির সাক্ষী হতে চায়। এই ছিল ঘটনা। আমি বলেছিলাম যে আজকের সব ঘটনাগুলোই প্রচলিত ঘটনা, বা যে সমস্ত ঘটনা লোকের মুখে মুখে ফেরে সেগুলোই আমাদের লিসেনাররা সংগ্রহ করে পাঠিয়েছেন। সেটা শেয়ার করলাম আপনাদের সাথে। মনে হয়েছিল ভালো লাগবে, আর সেই কারণেই আমি এই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি যিনি ঘটনা পাঠিয়েছেন তারই আরো একটা ঘটনা আছে, সেই অংশটা আপনাদের জন্য পড়ছি। তিনি লিখছেন, সত্যি এক ভুতুড়ে ঘটনা, শিমুলতলির নীলবাড়ি। এটা নেত্রকোনার ঘটনা। তিনি লিখছেন, শিমুলতলি ছিল এক
নির্জন গ্রাম, অর্থাৎ আমরা কিন্তু সুইজারল্যান্ডের গ্রাম থেকে সরাসরি নেত্রকোনার একটি গ্রামে এসে পড়েছি। গ্রামের এক প্রান্তে ছিল একটি পুরনো নীল রঙের দোতলা বাড়ি। লোকেরা বলতো বাড়িটা অভিশপ্ত, কেউ সেখানে বেশি সময় থাকত না। আশেপাশের মানুষদের বিশ্বাস ছিল 1971 সালে মুক্তিযুদ্ধের সময় সেই বাড়িতে অনেক মানুষকে হত্যা করা হয়েছিল, বিশেষ করে এক গর্ভবতী নারী, নাম ছিল সাবেরা। তখন থেকেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। ঘটনা শুরু 1998 সালে শহর থেকে এক নতুন শিক্ষক রফিক স্যার এসে ওই নীল বাড়িতে উঠলেন। গ্রামবাসী সাবধান করলেও তিনি বিশ্বাস করতেন না ভূত প্রেতের ব্যাপারে। প্রথম দুদিন সবকিছু ঠিকই ছিল, তবে তৃতীয় রাতেই ঘটল অদ্ভুত ঘটনা। রাত 2টার দিকে ঘুম থেকে উঠে তিনি দেখলেন একজন নারী ঘরের দরজায় দাঁড়িয়ে আছে, পরনে সাদা শাড়ি, পেটে রক্তের দাগ, চোখে হাহাকার। স্যার ভাবলেন ঘুমের ঘোরে ভুল দেখছেন, কিন্তু তখনই দরজার তালা খুলে গেল। ঠান্ডা হাওয়া বইতে লাগলো। তিনি দৌড়ে পাশের ঘরে দরজা আটকে দেন। আতঙ্ক বাড়তে থাকে। পরদিন থেকে তার নোটবুকে অদ্ভুত লেখা আসতে লাগলো, আমার বিচার দাও, আমি এখনো মা হতে পারিনি, ওরা আমায় মেরে ফেলেছে। রফিক স্যার ভয় পেয়ে গ্রাম ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন, কিন্তু যাওয়ার আগের রাতেই পুরো বাড়িটা যেন নড়ে উঠল। কাঁচ ভাঙার শব্দ, দরজা আপনা আপনি খুলে যাওয়া, সেই নারীর কণ্ঠে কান্না, সব মিলিয়ে এক বিভীষিকাময় রাত। শেষ মুহূর্ত। পরদিন সকালে গ্রামের লোকজন এসে দেখল রফিক স্যার অচেতন অবস্থায় বাড়ির উঠোনে পড়ে আছেন। তার হাতে ধরা একটা চিরকুট, আমায় মুক্তি দাও, নীল বাড়ি বন্ধ করে দাও, সাবেরা। এরপর স্থানীয় ইমাম ও কিছু বয়োজ্যেষ্ঠ লোক মিলে বাড়িতে দোয়া দুরুদ, কোরআন খানির আয়োজন করেন, আর সেই বাড়ি তালা ঝুলিয়ে আজ অবধি কেউ সেখানে প্রবেশ করেনি। উপসংহার, এই কাহিনী আজও শিমুলতলির মানুষের মনে গাঁথা। কেউ যদি বাড়িটার পাশে যায়, আজও মাঝরাতে নারীর কান্নার শব্দ শুনতে পায় বলে অনেকে বলে। সত্যি হোক বা কল্পনা, শিমুলতলির নীল বাড়ি বাংলাদেশের অন্যতম রহস্যময় ভৌতিক জায়গা হিসেবে পরিচিত। তো এই ছিল ঘটনা। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমরা এরকমই আরো একটা একই মানুষের পাঠানো পরবর্তী ঘটনায় যাচ্ছি। তিনি লিখছেন, রাসেল ভাই কেমন আছেন? ঘটনা শোনালেই খুশি হব। সাইমন নদী লিখছেন, স্কটল্যান্ডের এডিনবরার ভুতুড়ে কেল্লা, অর্থাৎ আমরা নেত্রকোনা থেকে এখন চলে এসেছি স্কটল্যান্ডের এডিনবরায়। স্থান এডিনবরা ক্যাসল, স্কটল্যান্ড। সময়, মূল ঘটনা 1972 সালে রেকর্ড করা হয়। স্কটল্যান্ডের এডিনবরা শহরে তার মাঝে রয়েছে বিশাল এক কেল্লা, এডিনবরা ক্যাসল। একসময় এটি ছিল রাজপ্রাসাদ ও যুদ্ধবন্দীদের কারাগার। অনেক লোক বিশ্বাস করে এখানে আজও কিছু আত্মা ঘুরে বেড়ায়, যারা তাদের দায়িত্ব শেষ না করেই মৃত্যুবরণ করেছিল। 1972 সালে এক তরুণ নিরাপত্তা কর্মী জন ম্যাকগ্রেগর এই ক্যাসেলে নতুন চাকরি নিলেন। প্রথম কয়েকদিন ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন গভীর রাতে তিনি পাহারা দেওয়ার সময় শুনতে পেলেন পদক্ষেপের শব্দ। ধাতব জুতা পরে কেউ যেন হেঁটে বেড়াচ্ছে পাথরের মেঝেতে। তিনি ভেবেছিলেন অন্য কোনো পাহারাদার হবে, কিন্তু পুরো ক্যাসেল জুড়ে তিনি একাই ছিলেন। ভয় পেলেও সাহস করে অনুসরণ করলেন সেই শব্দ। তারপর তিনি গিয়ে পৌঁছান পুরনো এক ঘরে। দরজা খোলা, কিন্তু ভেতরে কেউ নেই। হঠাৎ পেছন থেকে হাওয়া এসে দরজা বন্ধ হয়ে যায়, আর তখনই দরজার ভেতর থেকে ভেসে আসে মহল্লার গলায় চিৎকার, মশালানো শত্রু কেল্লায় ঢুকে গেছে। জন অজ্ঞান হয়ে পড়ে। পরদিন সকালে তাকে ওই ঘর থেকে উদ্ধার করা হয়। তার মুখে তখনও আতঙ্ক জমেছিল। তিনি চাকরি ছেড়ে দেন। গবেষণায় যা মেলে, ওই ঘরটি একসময় ব্যবহার হতো যুদ্ধ ঘোষণার সময়। তদন্তকারীরা বলেন ওই ঘরে 300 বছর আগে এক ড্রাম বাজানো সেনা তার প্রাণ হারায় যখন কেল্লায়
শত্রু হামলা করেছিল। অনেকে বিশ্বাস করেন সে এখনো তার দায়িত্বে আছে, এখনো পাহারা দেয়, এখনো সতর্ক করে শত্রু এলে। উপসংহার, আজও সেই কেল্লায় বিশেষ করে রাতের বেলা বহু পর্যটক অদ্ভুত আওয়াজ, ধাপের শব্দ আর হঠাৎ ঝাপসা ছায়া দেখেন বলে দাবি করেন। এডিনবরা ক্যাসেল শুধু স্কটল্যান্ডের ঐতিহ্য নয়, বরং ইউরোপের সবচেয়ে ভয়ানক জায়গাগুলোর মধ্যে অন্যতম। এই ছিল ঘটনা। কেমন লাগলো আপনাদের আমাদের এই আয়োজন বা এই ঘটনাগুচ্ছ, যেগুলো বিভিন্ন জায়গায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষের মুখে মুখে ফেরে? জানাবেন আমাদের। যদি আপনার কাছে এরকম কোনো ঘটনা থাকে পাঠিয়ে দেবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমরা এই যে পথ চলা বা এই যে ঘটনাগুচ্ছ, এগুলোকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে উঠিয়ে নিয়ে আসতে চাই এমন রক্তহীন করা ঘটনা যা মানুষের মুখে মুখে ফিরছে। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। বেশ কিছু ঘটনা শুনলাম আজকে আমরা, এবং আশা করছি বেশ কিছু ঘটনা যারা এখন মিস করলেন তারা শুনবেন, কারণ আমরা রেগুলার আওয়ারে শো শুরু করি। দ্যাট কুড বি ওয়ান রিজন যে আপনারা এখনো পর্যন্ত জানেন না যে হয়তো যে 12টার আগে আজকে শুরু হয়ে যাবে। আমিও একটু 12টার আগেই শুরু করলাম আজকে দেখার জন্য যে এই সময় আপনারা কেমন থাকেন। কিন্তু যেহেতু উইকডেজ নিশ্চয়ই সবাই ব্যস্ত ছিলেন এবং এখনো পর্যন্ত ব্যস্ত আছেন, কিন্তু ফিরে এসে নিশ্চয়ই দেখতে পাবেন যে শো আপনাদের জন্য রেডি এবং আপনারা শুনবেন তখন। যারা এতক্ষণ পর্যন্ত আমাদেরকে কমেন্ট করলেন, মেসেজ দিলেন, যারা আমাদের এই এপিসোডটি শেয়ার করছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেকেই ফেসবুকে বন্ধুদের সাথে শেয়ার করছেন, অনেকেই বন্ধুদেরকে জানাচ্ছেন এখানে আসার জন্য। তাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক 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 শুভেচ্ছা এবং অনেক অনেক ধন্যবাদ। আশা করছি এভাবেই আমাদের পাশে থাকবেন, সবসময় আপনাদের পাশে পাবো। আমরা সামনের সপ্তাহে আবারও ফিরে আসতে চাই যেখানে ভূতের ভয় নিয়ে। এছাড়াও কিন্তু আপনারা জানেন যে আমরা নতুন আরেকটা তেপান্তর নামে একটা ইভেন্ট শুরু করেছি, যেখানে শর্ট স্টোরিজ চাই। আপনারা সেই শর্ট স্টোরিজ পাঠাতে পারেন বা সেখানে পার্টিসিপেট করতে পারেন, যেখানে ভূতের ভয়ের জন্য আপনাদের দরজা অলওয়েজ খোলা, এবং সেখানে আপনারা পার্টিসিপেট করতে পারেন, আসতে পারেন। এই শোটা পুরোপুরি শুরু করেছিলাম আপনাদের ভালো লাগার জন্য, কারণ আপনারাই বলেছিলেন গেস্ট নিয়ে এসে শো করতে এবং তার সাথে ইমেলগুলো পড়ে শোনাতে। ঠিক সেই আপনাদের পছন্দের ফরম্যাটেই সাজানো হয়েছে আমাদের এই এপিসোডগুলো, এবং আশা করছি যে আপনাদের ভালো লেগেছে। আজকে কিন্তু 13 তারিখ ছিল, কিন্তু শুক্রবার নয়, সুতরাং আজকের শোটা কেমন লাগলো সেটা আমাদেরকে জানাবেন, আর এভাবেই আমাদের পাশে থাকবেন সব সময়, সেই আশা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।